যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই স্টুডিও থেকে আমি আদিত্য শাহিন কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা প্রবাসের কথা অনুষ্ঠানে আপনারা প্রবাস জীবনের নানা বৈচিত্র্যের তথ্য পেয়ে থাকেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ কথা বলেন। আজ আমরা উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রের এই সপ্তাহ এই আয়োজনে যাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, তিনি সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল হাসান। কেমন আছেন নাজমুল হাসান? ভালো, আপনি ভালো আছেন? তো যে আমি ভালো আছি। আমি আলোচনায় যাবার আগে এখান থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো আছে তার কয়েকটি পত্রিকার শিরোনামগুলো আমি আপনার সামনে তুলে ধরতে চাই। সাপ্তাহিক ঠিকানার প্রধান শিরোনাম, রাজনৈতিক সাংবিধানিক সংকট সামনে, গণপরিষদ না সংসদ নির্বাচন। সাদা কালোর প্রধান শিরোনাম, দাবানলে পুড়ছে হলিউড, জৌলুস হারাচ্ছে ট্রাম্পের অভিষেক। প্রবাসের প্রধান শিরোনাম, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ, বিদায়ী ভাষণে বাইডেন আমেরিকানদের হুঁশিয়ার থাকার আহ্বান জানালেন। নিউ ইয়র্ক সময়ের প্রধান শিরোনাম, বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব, বাদ যাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাঙালির প্রধান শিরোনাম, বাংলাদেশ নিয়ে ভারত যুক্তরাষ্ট্র আলোচনা, দ্রুত নির্বাচন চাই বিদেশি শক্তিগুলো কলকাতায়। দেশের প্রধান শিরোনাম, এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন। এছাড়াও আপনার সম্পাদিত পরিচয়েরও প্রধান শিরোনামের কথা আমরা জেনেছি, সেটি হচ্ছে ঠিক ট্রাম্পের শপথ গ্রহণটাকেই আপনারা প্রধান শিরোনাম করেছেন। আমি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যেতে চাই, বিশেষ করে ট্রাম্পের শপথ গ্রহণ, বাইডেনের যে বিদায়ী ভাষণে সবাইকে সতর্ক থাকার উচ্চারণ কিংবা আহ্বান, সেই ব্যাপারটি সম্পর্কে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আদিত্য শাহিন। আসলে আপনি জানেন যে 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি ব্যতিক্রমটা এই জন্যই বলবো যে উনি 45তম প্রেসিডেন্টও ছিলেন, এবং 46তম বাইডেন ছিলেন 46তম, উনি 47তম। আজকে সকালবেলা আমি যখন কাজ করছিলাম তখন থেকে হঠাৎ করে ফেসবুকে 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প যেদিন ছেড়ে যান হোয়াইট হাউস, সকাল 7:30 8টার দিকে তিনি হোয়াইট হাউস ছেড়ে চলে যান 20শে জানুয়ারি, এবং উনিই বোধহয় খুব সম্ভবত বিদায়ী প্রেসিডেন্ট যিনি পরবর্তী প্রেসিডেন্টের অভিষেকে উপস্থিত ছিলেন না। কারণ এর আগে আপনি জানেন 6 জানুয়ারি একটি ঘটনা ঘটেছে, ব্যাপক তাণ্ডবলীলা ঘটেছে, এবং সব কিছুর বেদনা, পেইন, অপমান, জ্বালা, যন্ত্রণা সব কিছু নিয়ে উনি চলে যাচ্ছিলেন মার-এ-লাগোতে, এবং সেই নিউজটি আজকে আমার সামনে আবার ভসে উঠলো। এবং সেই নিউজের সাথে আমার হঠাৎ করে মনে হলো যে আমি যখন হেডলাইনটা নির্ধারণ করলাম যে আবার কিন্তু রাজকীয় বেশে কিন্তু উনি ফেরত আসছেন, এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের ইতিহাসে এই ধরনের কামব্যাক, যেটাকে বলে রাজনৈতিক কামব্যাক বলেন, আর পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এত প্রভাব নিয়ে, এত ঐশ্বর্য নিয়ে, মানে এত সমর্থন এত নিয়ে উনি চলে আসাতে আমার কাছে যেটি মনে হয় যে বিশ্বের জন্য একটি অত্যন্ত, গত সাম্প্রতিককালে যতদিন ধরে আমি যুক্তরাষ্ট্রে আছি 4 দশকেরও বেশি সময়, এই ধরনের একটি কামব্যাক, রাজনৈতিক কামব্যাক, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, একজন ফেলন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন, মামলায় মকদ্দমায় আদালতে হাজিরা দিতে এত ব্যস্ত ছিলেন, সেই ব্যক্তিটিকেই যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ, এবং উনি কিন্তু গতবার যখন 2016 সালে নির্বাচিত হন তখন কিন্তু উনি ইলেকট্রাল ভোটে জিতেছিলেন, কিন্তু পপুলার ভোটে জিতেননি। পপুলার ভোট হিলারি ক্লিন্টন বেশি পেয়েছিলেন, কিন্তু এবার দেখুন উনি পপুলার ভোটে বেশি পেয়েছেন, ইলেকট্রাল কলেজের ভোট ব্যবধান অনেক বেশি ওনার সাথে কমলা হ্যারিসের। সেরকম একটি মানুষ দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন, এবং দায়িত্বভার গ্রহণের আগেই সারা পৃথিবীতে একটা টালমাটাল অবস্থা। পার্শ্ববর্তী দেশ ক্যানাডাকে 51তম রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন। ক্যানাডা ক্ষুব্ধ, কিন্তু রাজনৈতিকভাবে যতটা কানাডার মানুষের প্রতিক্রিয়া আমরা আশা করেছিলাম ততটা প্রতিক্রিয়া এখনও পাচ্ছি না, কারণ সেখানেও একটা রাজনৈতিক সংকট। ট্রুডো বিদায় নিয়েছেন, তারপরে গ্রিনল্যান্ড নিতে চান ডোনাল্ড ট্রাম্প, তারপর পানামার খাল যেটি প্রেসিডেন্ট কার্টার, প্রয়াত প্রেসিডেন্ট, যার শেষকৃত্য কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন, যদিও প্রশংসা করেছিলেন কার্টারের মৃত্যুর পরপরই তার, কিন্তু পরবর্তীতে সমালোচনাও করেছেন খালটি পানামার হাতে দিয়ে দেওয়ার জন্য। সব বিষয় মিলিয়ে, এবং যে কথাটি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় বলেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি যুদ্ধ বন্ধ করব, এবং আমি যদি প্রেসিডেন্ট থাকতাম ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হতো না, এই কথাটি বলেছেন। দেখেন উনি শপথ গ্রহণ করার কয়েক ঘন্টা আগে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এবং বেঞ্জামিন নেতানিয়াহু বাধ্য হয়েছেন অনেকটা এটিকে কার্যকর করার জন্য, যদিও তিনি বলেছেন যে আমরা যুদ্ধ রিজিউম করার ক্ষমতা রাখি, অধিকার রাখি। রাশিয়ার পুতিন
আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য। অতএব ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই উনি কিন্তু আমরা একটি মানে দেখতে পাই 2020 সালের ঘটনা, যখন জো বাইডেন প্রেসিডেন্ট হলেন, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের যে আচরণ এবং তিনি যেটি বিশ্ববাসীর সামনে তার যে চেহারাটি তুলে ধরলেন, ঠিক তার এরকম সময় এসে এবার এই 47তম প্রেসিডেন্ট দ্বিতীয়বার কামব্যাক করার যে প্রসঙ্গটি আপনি বলছেন, এখানে একটা নতুন ডোনাল্ড ট্রাম্পকে যেন পৃথিবীর মানুষ দেখছে, নেতৃত্বের একটা নতুন শক্তি হিসাবে তাকে যেন আবিষ্কার করছে। এবং এই নেতৃত্বের পিছনে একটা জিনিস খুব কাজ করছে, একটা ফিলোসফি, একটা দর্শনটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আমেরিকা গ্রেট, আমেরিকা ইম্পেরিয়াল আমেরিকা। আমরা যদিও এটা অনেকে বলতে চাই না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপগুলোর কথা বলেছেন তিনি, এগুলো অনেকটা ইম্পেরিয়াল আমেরিকার মতো, এবং উনি ইম্পেরিয়াল প্রেসিডেন্সির কথা ওনার কথাবার্তায় মনে হয়। তো যে কথাটি আপনি শুরু করেছেন যে আমি 20 জানুয়ারি আমি মনে করি আর কয়েক ঘন্টায় মাত্র বাকি, 36 ঘন্টা খুব সম্ভবত, তো উনি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন। আরেকটা ব্যতিক্রম কিন্তু এবার আছে, জো বাইডেন যেদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারপর থেকেই জো বাইডেনের যে মনোভাব, জো বাইডেনের যে একজন প্রেসিডেন্ট হিসাবে তিনি সকল আমেরিকানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। যে কাজটি ডোনাল্ড ট্রাম্প করতে পারেনি বাইডেনের জন্য, বাইডেন কিন্তু সেটি করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। এবং এমনকি বিদায় মুহূর্ত উনি পরবর্তী প্রেসিডেন্ট কিছু কাজ করুক, যেমন ধরেন টিকটকের ব্যাপারটি উনি বলেছেন যে যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে টিকটক নিষিদ্ধ হওয়ার পক্ষেই রায় দিয়েছে, যেটি বাইডেন প্রশাসন বাইডেনের অনুরোধে কংগ্রেস বিলটি পাশ করেছে, বাইডেন স্বাক্ষর করেছেন এবং সেটি 19 জানুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা আপিল করেছে টিকটক। কিন্তু বাইডেন বলেছেন না, এই বিষয়টি আমি আর সিদ্ধান্ত নিতে চাই না, পরবর্তী প্রেসিডেন্টই এটি করবে। তবে একটি কথা বিদায় ভাষণে তিনি যেটা বলেছেন সেটি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যবসায়ীদের, ধনাঢ্য ব্যবসায়ীদের, উনি এই কথাটি লিটারালি বলেননি যে বিলিয়নিয়ার ব্যবসায়ীদের, উনি যেটা বোঝাতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটা বড় অংশ এখন বিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণে। সেই অবস্থা থেকে যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে আসা উচিত। আরেকটি কথা আমি বলবো, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে আমরা অনেকেই উদ্বিগ্ন, আতঙ্কিত বলবো, অভিবাসী সমাজের অনেকেই। আরেকটি বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট যারা নির্বাচিত হন তারা সকলের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন কার্যকর করার একটা দায়ও তাদের থেকে যায়। এবং এই বিষয়টা নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষুব্ধ, অভিবাসীদের বিষয়টা নিয়ে। বিশেষ করে অভিবাসীদের অনেকেই অনেক মহান কাজ করেছেন। যুক্তরাষ্ট্র বিনির্মিত হয়েছে, বিনির্মাণ করেছেন অভিবাসীরা বেশিরভাগই, এবং এই কথাটি রাজনীতিবিদরা সবসময় বলেন। কিন্তু একটা কথা আমরা সবসময় ভুলে যাই, যে একজন অভিবাসীর খারাপ কর্মকাণ্ডের দায় সকল সফল অভিবাসীকে নিতে হয়। রাজনীতির এই বিষয়টাকে ডোনাল্ড ট্রাম্প এত সুচতুরভাবে কাজে লাগিয়েছেন যে হয়তো দেখবেন যে এই দেশে বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, সব ক্ষেত্রে অভিবাসীদের যে অবদান, সেই অবদানের কাছে গুটি কয়েক অভিবাসী যারা ক্রিমিনাল অভিবাসী তাদের কর্মকাণ্ড তাদের ছাপিয়ে ফেলছে ওদের সাফল্যকে। আমরা একজন খারাপ অভিবাসীর কথা মনে রাখি, কিন্তু একজন সফল অভিবাসীর কথা কয়জনে বলি? ফজলুর রহমান খান, যুক্তরাষ্ট্রের যে আধুনিক স্থাপত্য নির্মাণ কৌশল যেটি ফজলুর রহমান খান বাংলাদেশে, তার কথা তো আমরা কেউই বলি না। কিন্তু একজন হিসপ্যানিক কিংবা ভেনিজুয়েলান অপরাধী ক্রিমিনাল একজন পুলিশকে মারলো, একজন স্কুল গোয়িং ছাত্রকে মারলো, সেটা আমরা পেপারে ফ্লাশ করতে থাকি প্রত্যেক দিন। এই যে মিডিয়ার যে একটা অভিবাসীদের যে নেতিবাচক ব্যাপারটি, এটি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শক্তির অন্য একটি উপকরণ, এবং এটাই আমাদের উদ্বেগের কারণ। তবে আমি এখনও আশাবাদী, আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প, যে কথাটি আপনি বললেন যে উনি শপথ নিতে চাচ্ছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা, 45তম প্রেসিডেন্ট এবং 47তম প্রেসিডেন্ট একই ব্যক্তি। আরেকটি ব্যাপার হচ্ছে যে দুইজন মহিলা যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সমগ্র যুক্তরাষ্ট্রের প্রচার অভিযানে চষে বেরিয়েছেন, সেই দুইজন মহিলাকেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প পরাজিত করেছে। এখানে একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এখন যে পরিস্থিতি, আমরা নিউ ইয়র্ক থেকে যেটি উপলব্ধি করি, এখানে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগণের নাভিশ্বাস উঠছে দ্রব্যমূল্যের কারণে, অভিবাসীরা সংকটে আছে, ইতিমধ্যে অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে, নানা রকম তৎপরতা শুরু হয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিটা কতটা সাধারণ মানুষের, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের জন্য অনুকূল হবে বলে আপনি মনে করছেন? অনুকূল হবে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে যেটা আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে
সমগ্র নিউ ইয়র্ক শহরকে, নিউ ইয়র্ক স্টেট কিংবা লিবারেল স্টেট যেগুলিকে আমরা বলি, ডেমোক্রেট স্টেট কিংবা স্যাংচুয়ারি সিটি স্টেট, এটি দিয়ে পুরো আমেরিকাকে বিচার করা ঠিক হবে না। তার কারণটা হচ্ছে, আমি একটা কথা বলি, এই দেশের যে পলিসিগুলো আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করেছি, দেখেছি, সেটা হচ্ছে যে জনমতের একটা শিফট, পরিবর্তন হচ্ছে। কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হলেন, ইকোনমির কথা আমরা বলেছি, অর্থনীতির কথা, জো বাইডেন তার 4 বছরের শাসন আমলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরির সুযোগ সৃষ্টি করেছেন। সেটি কি ভোটারদের মাথায় সেভাবে এসেছে? আসেনি। ভোটারদের মাথায় কোন বিষয়টি এসেছে? যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে ফরেন পলিসিতে, রাষ্ট্রনীতিতে বাইডেনের ব্যর্থতা। এই যে বাইডেনকে কেন এত সাফল্য, ইকোনমি, বাইডেন এত চাকরির সুযোগ সৃষ্টি করেছেন, এত ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টি করেছেন, এত ব্রিজ, কালভার্ট, পুল অর্থ প্রদান করেছেন নির্মাণে, কিন্তু সেই বাইডেনের পার্টি, এবং তিনি নির্বাচন করলেন না, তিনি যাকে মনোনীত করলেন তিনিও পরাজিত ছিলেন। কিন্তু একটা বিষয়ের উপরে মানুষ, একটা হচ্ছে আমেরিকার মানুষ যুদ্ধ চায় না, আর দ্বিতীয় হচ্ছে অভিবাসী সমাজের সে তথাকথিত অত্যাচার, নিপীড়ন কিংবা আইনের প্রতি অবজ্ঞা, যেটাই বলুন আপনাকে, এই দুটো জিনিস মূল ভূমিকা হিসেবে এসেছে। দ্রব্যমূল্য খুব একটা ভূমিকা রাখেনি নির্বাচনে। ডিমের দাম ডোনাল্ড ট্রাম্পের সময়ে $2, $2.5, $3 ডজন ছিল। বাইডেন বিদায়ের সময় সেটি গিয়ে দাঁড়িয়েছে $9, $8 ডজন। এটার কারণটা কি? বার্ড ফ্লুর কারণে অনেক মুরগি মেরে ফেলতে, হত্যা করতে হয়েছে। সেই বিষয়টা কিন্তু বাইডেন প্রশাসন তুলে ধরতে পারেনি। দ্রব্যমূল্যের, যেমন ধরুন আরেকটা কথা বলি, বাইডেনের ব্যর্থতার কথা বলি, প্রচার যে কাজটা, যেটার জন্য ক্ষোভও প্রকাশ করেছেন, নিজের মনের যন্ত্রণাও প্রকাশ করেছেন বাইডেন, সেটি হচ্ছে যে তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস আমরা গাড়িতে ব্যবহার করি। যেদিন বাইডেন ক্ষমতা গ্রহণ করেন তার চেয়ে এখন কিন্তু অনেক কিছুটা কম, তুলনামূলকভাবে অনেক বেড়ে গিয়েছে। এবং যুক্তরাষ্ট্রে এখন দুধের চাইতে তেলের দাম কম। এক সময় ছিল দুধের দাম বেশি, তেলের দাম কম। এখন দুধের দাম বেশি, তেলের দাম কম। পানির দাম তেলের চাইতেও বেশি গ্যালনে। সেই অবস্থার সৃষ্টি করার পরও বাইডেন নির্বাচিত হননি, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। একটা হচ্ছে তার অরেটরি, সত্য মিথ্যা মিলিয়ে মানুষকে প্রলুব্ধ করার যে রাজনৈতিক কৌশল তিনি অবলম্বন করেছেন, রপ্ত করেছেন উনি রাজনীতিবিদ না হয়েও। এবং আরেকটি জিনিস যেটা আমরা বলি যে কেন গ্রিনল্যান্ড নিতে চাচ্ছেন, কেন কানাডাকে চাচ্ছেন, সব কিছু রাজনীতির সাথে ব্যবসায়িক মনোবৃত্তির যে একটা ব্ল্যান্ডিং, সেটা ডোনাল্ড ট্রাম্প এত সুচতুরভাবে কাজে লাগিয়েছেন। উনি যে পরিকল্পনাগুলোর কথা বলছেন সেগুলো সবগুলোর সফল নাও হতে পারে, আমরা যেগুলোর অনেক কিছু শুরুই হয়তো দেখব না, কিন্তু উনি যেভাবে মানুষকে প্রলুব্ধ করেছেন ওনাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, সেটি আমার কাছে অবাক মনে হয়। আর পাশাপাশি ওনার তো এখন এরকম বয়সে এসে কিংবা রাজনীতির এই পর্যায়ে এসে এরপরে আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না, সেই হিসাবে বিশ্বের মানুষের কাছে তার একটি ভালো ভাবমূর্তি একেবারে উপস্থাপন করারও একটি প্রয়াস আছে বলে মনে হয়। অফকোর্স তার সেটা লক্ষ্য করছি আমরা। যেমন ধরুন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ বন্ধ, ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দিন বলেছে এই যুদ্ধ বন্ধ করতে হবে। যে যুদ্ধ শুরু করার পর ইসরায়েলকে একদিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বাইডেন, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, আবার আরেকদিকে আরব সম্প্রদায়ের প্যালেস্টাইনিদের সহানুভূতির চেষ্টা করেছেন যে আমরা যুদ্ধবিরতির চেষ্টা করছি। ডজন খানেক করে বেশি সময় ব্লিংকেনকে সেখানে পাঠিয়েছেন অর্থহীনভাবে। উনি একদিকে স্টিক রেখেছেন, আরেকদিকে ক্যারট দিচ্ছেন। ক্যারটের পরিমাণ এত কম আর স্টিক এত বেশি যে স্টিকের প্রভাব ক্যারটকে ছাপিয়ে যাচ্ছে। অতএব কী হলো, অক্টোবরের 7 তারিখ 2023-এর পর যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধ যেটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনি থাকলে এই যুদ্ধ এতদিন প্রলুব্ধ হতো না এবং উনি প্রেসিডেন্ট হওয়ার আগে এটি বন্ধ করতে চান, উনি করেছেন। কীভাবে করলেন? সেটা হচ্ছে ইসরায়েলের উপর, বেঞ্জামিন নেতানিয়াহুর উপর ওনার যে প্রভাব এবং যুক্তরাষ্ট্রের যে শক্তি, মাইট, আমার কথা শুনতে হবে নতুবা তোমাকে আমি এটা, এই যে মনোভাবটি। এবং আপনি একটা লক্ষ্য করেছেন কেন জানি না, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার মারে লাগাতে এসেছেন। উনি কিন্তু হোয়াইট হাউসে বাইডেনের সাথে আসেননি, বাইডেনের সাথে ফোনে কথা বলতেন, কিন্তু দেখা করেছেন মারে লাগাতে এসে ট্রাম্পের সাথে। তার কারণটা কি? কারণটা হচ্ছে বাইডেন এই বিষয়ে এতটাই ফ্লেক্সিবল ছিলেন, এতটাই দুর্বল ছিলেন। এবং আমি আরেকটা কথা বলি, পররাষ্ট্র সচিব হিসেবে টনি ব্লিংকেন অত্যন্ত ব্যর্থ একজন পররাষ্ট্র সচিব। উনি খালি ট্রাভেলের বিশেষজ্ঞ ছিলেন, খালি ঘুরতেন প্লেন নিয়ে আর সুন্দর সুন্দর কথা বলতেন। কিন্তু একজন পররাষ্ট্র সচিব একজন প্রেসিডেন্টকে প্রভাবিত করার জন্য যে নীতিমালা প্রয়োজন করা দরকার, যুক্তরাষ্ট্রের যে শক্তিমত্তা প্রয়োজন করা, সেটিতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমি মনে করি টনি ব্লিংকেন। জো বাইডেনের একটা ফরেন পলিসি সাকসেস আপনি দেখাতে পারবেন, একটা, নট আ সিঙ্গেল ওয়ান। সব ক্ষেত্রেই উনি কোনো না কোনোভাবে
এইটা বাইডেনকে শেষ করেছে। আপনি দেখেন যে মুসলিম সম্প্রদায় ট্রাম্পের উপর এতটা ক্ষুব্ধ ছিল মুসলিম ব্যানের কারণে, সেই মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এবার ট্রাম্পকে ভোট দিয়েছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই বাইডেনের ফ্লিপ ফ্লপ। এক্স্যাক্টলি। এবং সারা পৃথিবীতে যেভাবে আপনার যুদ্ধ বিগ্রহ এবং অশান্তি ছড়িয়ে পড়েছে, কোনোভাবেই সেটিকে কন্ট্রোল করতে আর আপনি কিভাবে যুদ্ধ করেন? আপনি একদিকে বিলিয়নস অফ ডলার অস্ত্র দিচ্ছেন, এই যে ইউক্রেন যুদ্ধটা, যে দেশে মানুষের সাবওয়েতে পড়ে থাকে, যে দেশের মানুষ মানসিক বিকারগ্রস্ত হওয়ার পর চিকিৎসা পাচ্ছে না, সেই দেশ 180-90 বিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই ব্লিংকেন সেটি দিয়েছেন, যেই $100 বিলিয়ন আমাদের নিউ ইয়র্ক সিটিতে আজকে কনজেশন টোল দিতে হচ্ছে মাত্র $9, কত 15 থেকে 16 বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার বাজেট দেওয়ার জন্য। সেই দেশের সরকার, ফেডারেল সরকার $180 বিলিয়ন যুদ্ধে খরচ করছেন। কিসের জন্য? বাংলাদেশের একটি প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংবিধান সংস্কার কমিশনের যেটি রিপোর্ট, সেই রিপোর্টে বাংলাদেশের সাংবিধানিক নাম বদলের প্রস্তাব এসেছে। বাদ যাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই ব্যাপারগুলো। রাষ্ট্রের মূল সংস্কার করার দায়িত্ব হওয়া উচিত নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত কমিশন। আমি মনে করি বাংলাদেশে অনতিবিলম্বে, অতি দ্রুত নির্বাচন প্রক্রিয়ার, শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটি যে সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে দেশের আপামর মানুষ তাদের পছন্দের মানুষকে, তাদের যাকে চাই তাকে ভোট দেবার যে বিষয়টি নিশ্চিত করার পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যারা প্রতিনিধিত্বশীল হয়ে সংসদে বসবে, কিংবা যেটাই বলুন, সংসদ বলুন, পার্লামেন্ট, তাদের দ্বারা গঠিত কমিশন যেই রাষ্ট্রীয় সংস্কারের যে তথ্যটি দিবে, যে পরামর্শ দিবে, সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। এরকম একটি অভ্যুত্থানের পরে দেশ পরিচালনার দায়িত্ব যারা নিয়েছেন এবং তারা বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাবেন, এরকম একটি চিন্তা করছেন, এই জায়গাতে আসলে শুধুই নির্বাচন কি বাংলাদেশের সমাধানের পথে নিয়ে যাবে? বাংলাদেশে একটাই সংকট, গত 16 বছর বলেন আর 10 বছর বলেন, যেভাবে আপনি হিসাবটা করেন, একটাই সংকট। বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ সঠিক, গ্রহণযোগ্য, অবাধ, হস্তক্ষেপবিহীন নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। সেই জন্য বাংলাদেশে একটি স্বৈর শাসকের সৃষ্টি হয়েছে, এবং সেই স্বৈর শাসকের কে সরানোর জন্য এই যে বিপ্লবের কথা আপনারা বলেন, সেটি হয়েছে। তার মানে আপনি বলছেন যে ভোটাধিকার যদি মানুষ ফিরে পায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেলে নতুন করে আবার দেশ গুছিয়ে নিতে পারে। আবার একটা কথা সবসময় আমরা বলার চেষ্টা করি, বাংলাদেশের 53 বছরে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা রাষ্ট্রের যে মূল কাঠামোর সাথে সংগতিপূর্ণ সংবিধান বলেন, প্রতিবারে যতবারে নতুন শাসক এসে সংবিধানের উপর কাঁচি চালিয়েছে, যেভাবেই হোক, যে কারণে হোক, যে অজুহাতেই হোক, কাঁচি চালিয়েছে। এটি পরবর্তীতে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত কোনো পার্লামেন্টে এগুলি গৃহীত হয়নি। যদি পরিবর্তনই করতে হয়, তাহলে পরবর্তীতে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, সকলের অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে যারা নির্বাচিত হবেন, তাদের সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠ উভয় মিলে এটি সমাধান করতে পারবেন। শুনেন, রাষ্ট্রের মূল নীতি হচ্ছে জনগণের ইচ্ছায় প্রজাতন্ত্র হবে। ধন্যবাদ নাজমুল হাসান, আপনার নিজস্ব পর্যবেক্ষণের আলোকে একেবারে বাংলাদেশ সম্পর্কে আপনার সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই কথা আমাদের সামনে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রের এই সপ্তাহ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান আবার আপনারা দেখবেন আগামী সপ্তাহে এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা।